সো মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে আমরা ফার্স্টে হচ্ছে রিলেটিভিটি দেখব, আর তারপর রিলেটিভিটির পরে হচ্ছে অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো দেখব। তো একদম প্রথমে এটা স্টার্ট হয় হচ্ছে অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মানে রিলেটিভিটির আইডিয়াগুলো স্টার্টই হয় হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে। ওকে, অ্যান্ড গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমাদের কোনো ম্যাথ আসবে না, জাস্ট বাট এমসিকিউতে ফর্মুলাটা আসতে পারে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হচ্ছে কয়েকটা ইকুয়েশন এরকম যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, আমি এক্সপ্লেন করতেছি একটু পর, আর ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল জেড, আর টি প্রাইম ইকুয়ালস টি। এটাকে বলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আর এই সাইডে আরেকটা লিখবো ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ইনভার্সটা লেখার ওয়ে হচ্ছে যে সিম্পলি তোমার যেখানে প্রাইম আছে সেগুলোকে নর্মাল ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করে দাও, ভি এর মতোই থাকবে, টিকে টি প্রাইম দিয়ে লিখবো, আর এই যে মাইনাস যেখানে আছে মানে ভি এর আগে ভিকে আমরা মাইনাস ভি দিয়ে রিপ্লেস করবো, সো এটা প্লাস ভি হয়ে যাবে। তারপর ওয়াই হচ্ছে ওয়াই প্রাইম, জেড হচ্ছে জেড প্রাইম, টি হচ্ছে টি প্রাইম। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা এরকম যে ধরো দুইটা রেফারেন্স ফ্রেম যদি আমাদের কাছে থাকে, যদি দুইটা রেফারেন্স ফ্রেম থাকে, এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম এস, এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জি অ্যাক্সিস, এটা হচ্ছে ও, আর এটা আরেকটা রেফারেন্স ফ্রেম উইচ ইজ এস প্রাইম, এটা ও প্রাইম, এটা এক্স প্রাইম, এটা জি প্রাইম, এটা ওয়াই প্রাইম। সো এরকম দুইটা রেফারেন্স ফ্রেম যদি থাকে, আর রেফারেন্স ফ্রেম এই ফার্স্টেরটা যদি স্টেশনারি থাকে আর সেকেন্ডটা যদি টু দ্য রাইট একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে, তখন এই দুইটা রেফারেন্স ফ্রেমকে আমরা বলি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে দুইটা রেফারেন্স ফ্রেমের মধ্যে যদি কোনো ধরনের অ্যাক্সেলারেশন না থাকে, রিলেটিভ অ্যাক্সেলারেশন না থাকে, তখন তাদেরকে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলে। আর যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে বলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম বেসিক্যালি এই দুই টাইপের, ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল। আমরা অ্যাকচুয়ালি শুধু ইনার্শিয়ালটা নিয়ে এই চ্যাপ্টারে পড়ব। সো এখানে সেকেন্ড রেফারেন্স ফ্রেমটা যদি ভি ভেলোসিটিতে রাইট সাইডে যেতে থাকে আর এটা যদি স্টেশনারি থাকে, তখন এখানে যদি কোনো একটা ইভেন্ট হয় আর সেই ইভেন্টটার কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড টি হয়, আর মানে তোমার এই ফার্স্ট রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে ওইটার কোঅর্ডিনেটস যদি এক্স ওয়াই জেড আর টি হয়, এখানে আমরা টাইমকেও একটা ডাইমেনশন হিসেবে চিন্তা করতেছি। আর সেকেন্ড রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যদি এটার ডাইমেনশনটা কোঅর্ডিনেটটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম হয়, তখন তাদেরকে রিলেট করার জন্য আমরা এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করি। ওকে, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, এটা বোঝা যায় যে এখানে এক্স প্রাইম হচ্ছে এইটুক আর এক্স হচ্ছে এই টোটালটা। সো এক্স প্রাইম হচ্ছে আসলে এক্স মাইনাস ভিটি। ভিটি কেন? কারণ টি টাইমে এটা এতটুক সামনে গেছে, ভিটি অ্যামাউন্ট সামনে গেছে, কারণ ওর ভেলোসিটি ভি। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা আসছে, যেটা খুব অবভিয়াস। অ্যান্ড আমরা আমরা ছোটো থেকে এগুলো বুঝি, মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এভাবে আলাদাভাবে দেখি নাই, বাট এটা আমাদের কমন সেন্স সাজেস্ট করে যে এরকমই হওয়ার কথা। বাট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কিছু ফ্ল আছে। সেই ফ্ল হচ্ছে যে এটাকে যদি আমরা ট্রু ধরে নিই তাহলে অনেক কিছুর মোশন অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা যায় না। দেখা যায় যে এটা কিছু কন্ট্রাডিকশন ক্রিয়েট করে। সেই কন্ট্রাডিকশনগুলো কেন ক্রিয়েট হয় আমি একটু আগে দেখাই। যে মাইকেলসন মর্লি নামে একজন সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্ট করছিল, যে সে দেখাইছে যে লাইটের ভেলোসিটি হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট। মানে তুমি যদি এখানে এখানে দাঁড়ানো অবস্থায় একটা টর্চ লাইট জ্বালাও, তাহলে এখান থেকে যে লাইটটা একটা ভেলোসিটিতে বের হবে, সি ভেলোসিটি, উইচ ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তুমি যদি এখন একটা রকেটের উপরে থাকো আর সেই রকেটটা যদি অলরেডি ধরো লাইটের ভেলোসিটির হাফ ভেলোসিটিতে যায়, আর সেটার উপরে যদি তুমি একটা ফ্ল্যাশ লাইট জ্বালাও, এরকম টর্চ লাইট জ্বালাও, তখনও লাইটটা এখান থেকে সি ভেলোসিটিতেই সামনে হবে। অ্যান্ড তুমি যদি এই গ্রাউন্ড থেকে এটাকে অবজার্ভ করো, ধরো এটা তোমার ফ্রেন্ড, তুমি যদি গ্রাউন্ড থেকে তোমার ফ্রেন্ডকে অবজার্ভ করো, তুমিও দেখবা যে লাইটের ভেলোসিটিটা সি। ওকে, বাট আমাদের নর্মাল কমন সেন্স কী বলে যে ধরো একটা ট্রেনের উপর একটা ট্রেন হচ্ছে অলরেডি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আছে, একটা ট্রেনের উপর কেউ যদি আরেকটা বলকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করে, তাহলে
তুমি যদি গ্রাউন্ডে দাঁড়ায় থাকো, তুমি এই বলটা ভেলোসিটি টোটাল কত দেখবে? 25, তাই না? তোমার কাছে মনে হবে এটা অনেক জোরে থ্রো করছে, কারণ ট্রেনের ভেলোসিটিটা ওর গায়ে অ্যাড হবে, রাইট? বাট এই লাইটের কেসে এটা এক্সেপশন। লাইটের জন্য এটা অ্যাকচুয়ালি ট্রু না, ভেলোসিটিটা এইভাবে অ্যাড হয় না। মানে লাইটের ভেলোসিটি কখনোই সি থেকে বেশি হয় না বা সি থেকে কমও হয় না, ওকে? সো এখানে ওর ভেলোসিটি আমাদের কমন সেন্স যদিও বলে যে c+c/2 হওয়ার কথা, বাট ওইটা হবে না। আবার ধরো তুমি যদি একটা রকেটে করে লাইটের সমান ভেলোসিটিতেও যেতে পারো, যদিও এটা পসিবল না, থিওরিটিক্যালিও পসিবল না, লাইটের ভেলোসিটিতে যেতে পারো, তখন তোমার কাছে সাইডে একটা লাইটকে কি স্টেশনারি মনে হওয়ার কথা না? যেমন ধরো একটা ট্রেনে তুমি আসো, সেই ট্রেনটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, আর পাশে আরেকটা গাড়ি, সেটাও 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে তোমার কাছে ট্রেন থেকে কী মনে হবে? এই গাড়িটা মুভ করতেছে না। বাট এখানে একটা স্ট্রেঞ্জ জিনিস হয়, খুবই উইয়ার্ড একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এই রকেটটাও যদি সি ভেলোসিটিতে চলে, তখনও তার কাছে লাইটের ভেলোসিটিকে সি মনে হবে, ওকে? আবার নর্মালি আমাদের কমন সেন্স কী বলে যে একটা গাড়ি এদিকে যদি 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, আর আরেকটা গাড়ি যদি এদিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসে, তখন এই গাড়ির ড্রাইভারের কাছে মনে হবে যে এটা 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছে। বাট এটা যদি লাইটের জন্য চিন্তা করো, যে একটা রকেট যেটা কিনা অলরেডি ধরো লাইটের ভেলোসিটি হাফ ভেলোসিটিতে যাচ্ছে, আর এদিক থেকে একটা লাইট রে আসতেছে, তখন এই রকেটের যে রাইডার, সে কিন্তু তখন এটা লাইটের ভেলোসিটি c/2+c দেখবে না, সে তখনও এটাকে সি দেখবে। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেছি, অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটিটা সবসময় একই থাকে, নো ম্যাটার উইচ রেফারেন্স ফ্রেম ইউ আর ইন, ওকে? মানে রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে তো অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি সেট হয়। সো লাইটের জন্য এটা ট্রু না। সো এর জন্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি ফেল করে, আর তখন নতুন একটা ট্রান্সফরমেশন আসে যেটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। যে ট্রান্সফরমেশনে এই ঝামেলাটা হয় না, ওইখানে লাইটের ভেলোসিটিটা কনস্ট্যান্টই থাকে। আর সেইটা ট্রান্সফরমেশনটা হচ্ছে এরকম যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু গামা এক্স মাইনাস ভিটি, এখানে গামা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ওয়াই প্রাইম ইকুয়ালস ওয়াই, জি প্রাইম ইকুয়ালস জি, অ্যান্ড টি প্রাইম ইকুয়ালস এক্স, টি প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টি প্রাইম ইজ ইকুয়াল টু টি মাইনাস vx/c² টাইমস গামা। এগুলো মুখস্থ না রাখতে পারলেও সমস্যা নেই, পরীক্ষায় এটা খুবই কম আসে। যদি কোশ্চেন এক্সেসিভলি টাফ করে, এটা আসতে পারে। তো টি প্রাইম ইকুয়ালস গামা টি মাইনাস vx/c²। আর ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন আছে, সেটাও আগের মতোই, জাস্ট ভিকে মাইনাস ভি দিয়ে রিপ্লেস করব, আর তোমার প্রাইমগুলোকে নর্মাল আর নর্মালগুলোকে প্রাইম বানাবো। ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশনগুলো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু গামা এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, y is equal to y prime, z equals z prime, and t equals gamma t prime plus v x prime over c square. ওকে, সো এই হচ্ছে দুইটা ট্রান্সফরমেশন। এখন এখানে এই যে গামা কনস্ট্যান্টটার কি এমন স্পেশালিটি যাতে এই ঝামেলাটা আর হয় না? এটার স্পেশালিটি হচ্ছে যে এই যে গামার ভ্যালু হচ্ছে 1/√1 মাইনাস v²/c², অ্যান্ড এই গামাকে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর। লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর, যেটা আমরা এখন থেকে কয়েকটা ফর্মুলাতেই এটা দেখব, লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর। ওকে, সো গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√1 মাইনাস v²/c²। এইটা অ্যাকচুয়ালি আমাদের কমন সেন্সের অ্যাগেনস্টে যায়। আমাদের কাছে তো মনে হতে পারে যে এটা কীভাবে ট্রু হইলো, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু, মানে এইটাই অ্যাকচুয়ালি ট্রু। আমরা ডে টু ডে লাইফে যেটা দেখি ওইটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রক্সিমেশন, ওকে? বাট এটা আমাদের কমন সেন্সের অ্যাগেনস্টে হইলো, এইটাই হচ্ছে রিয়াল ল, ওকে? সো এই গামা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর, অ্যান্ড এই লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর আর এই লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর প্লাস আইনস্টাইন দুইটা পস্টুলেট দিছিল। পস্টুলেট মানে হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট, যেটা অলওয়েজ ট্রু। আইনস্টাইনস স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পস্টুলেটস, দুইটা পস্টুলেট আছে এরকম। দুইটা পস্টুলেট আছে এরকম। এটা একটা হচ্ছে তোমার যে ফিজিক্সের লগুলো সব ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেই সেম থাকে, মানে দ্য লজ অফ ফিজিক্স রিমেইন সেম ইন অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস।
মানে এফ সমান এম এ, এটা যেমন তোমার এই রেফারেন্স ফ্রেমে ট্রু, অন্য যে কোনো একটা জায়গায় একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমেও এটা ট্রু, ইন অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমস। আর সেকেন্ড পস্টুলেটটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ লাইট ইজ কনস্ট্যান্ট। ওকে, সো এই দুইটা পস্টুলেট আর এই লরেন্স ট্রান্সফরমেশন কম্বাইন্ড করে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেওয়া। অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে তিনটা রেজাল্ট আসে। একটা হচ্ছে টাইম ডাইলেশন, যে একটা রেফারেন্স ফ্রেম যদি অনেক হাই ভেলোসিটিতে চলে তখন একটা স্টেশনারি রেফারেন্স ফ্রেম থেকে তার যে ঘড়িটা বা সেখানে যে টাইম হচ্ছে অনেক স্লোলি স্পেন্ড হবে। টাইম ডাইলেশন। দেন হচ্ছে লেংথ কন্ট্রাকশন। লেংথ কন্ট্রাকশন হচ্ছে তুমি একটা অবজেক্টকে স্টেশনারি অবস্থায় তার লেংথ যত মেজার করবা, মুভিং অবস্থায় তার লেংথটা একটু কম হবে। ওকে, আর সেকেন্ড হচ্ছে ম্যাস এক্সপ্যানশন। একটা অবজেক্টকে তুমি স্টেশনারি অবস্থায় তার ম্যাস যত মনে হবে, মুভিং অবস্থায় তার ম্যাসটা একটু ইনক্রিজ হবে। ওকে, সো এই তিনটা ফেনোমেনন হচ্ছে আমাদের তিনটা ফর্মুলা দিবে, অ্যান্ড এই তিনটা ফর্মুলা রিলেটেডই ম্যাথ আসে আমাদের। সো টাইম ডাইলেশনের আইডিয়াটা হচ্ছে এরকম যে এটার ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলাটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি নট গামা। এটা হচ্ছে সিম্পলি টাইম ডাইলেশনের ফর্মুলা। টি ইকুয়ালস টি নট গামা আর টি ইজ ইকুয়াল টু টি নট ওভার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখানে কোনটা কি বোঝায়? টি ইজ ইকুয়াল টু হচ্ছে টাইম স্পেন্ট ইন, আচ্ছা টি হচ্ছে রিলেটিভ টাইম। এটা ম্যাথ দেখতে গেলে বুঝবা টি হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ টাইম। আর টি নট হচ্ছে অ্যাকচুয়াল টাইম। একটা ইভেন্ট হওয়ার অ্যাকচুয়াল যে টাইমটা সেটাকে বলা হয় টি নট। ভি হচ্ছে ভেলোসিটি অফ দি রেফারেন্স ফ্রেম, মানে ভেলোসিটি অফ দি রেফারেন্স ফ্রেম, অফ দি মুভিং রেফারেন্স ফ্রেম। আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ক্লিয়ার? সো এই টাইম ডাইলেশনের আইডিয়াটা এটা যদি বুঝে থাকে, ফর্মুলাটা তোমার মুখস্থ রাখতে হবে। সো এটার ম্যাথগুলো খুবই ইজি আসে। যে ধরো আর্থ থেকে একটা রকেট জার্নি স্টার্ট করলো, যার ভেলোসিটি হচ্ছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অনেক বেশি হাই ভেলোসিটি। সো এই ভেলোসিটিতে যদি একটা রকেট মুভ করে, তখন এই রকেটটা যদি স্পেসে, এই মানে রকেটের ভিতরে যে অ্যাস্ট্রোনট, তার হিসাব অনুযায়ী এই রকেটটা যদি স্পেসে 7 ইয়ার্স ক্রস করে আসে, তাহলে ততদিনে আর্থে কত টাইম ক্রস হবে, আর্থে কত ইয়ার পাস হয়ে যাবে। সো সেটা ক্যালকুলেট করবো। দেখো 7 ইয়ার্স, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, মানে এটা এই রকেটের মধ্যে হয়েছে। ওকে, সো টি নট ইজ ইকুয়াল টু হচ্ছে 7 ইয়ার্স। তাহলে রিলেটিভ টাইমটা কত? রিলেটিভ হচ্ছে যে আর্থের টাইমটা, সেটা কত? সো টি ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে ভি ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। সো টি ইকুয়ালস হচ্ছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নট হচ্ছে 7, আর এখানে 1 মাইনাস ভি হচ্ছে 2.5 ইন্টু 10⁸, আর সি হচ্ছে 3 ইন্টু 10⁸, সো এটার হোল স্কোয়ার। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, 7 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2.5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, সেটা আসে হচ্ছে 12.66। মানে ততদিনে পৃথিবীতে 12.66 ইয়ার্স পার হয়ে যাবে। রকেটের অ্যাস্ট্রোনটের কাছে যত বছর, 7 বছর যেতে যেতে আর্থে এত বছর হয়ে যাবে, মানে পাস হবে। ক্লিয়ার? সো এখানে এই টি হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেটিভ টাইম। মানে ধরো এই রকেটের মধ্যে কোনো একটা ইভেন্ট হচ্ছে, হইতে ধরো 2 সেকেন্ড টাইম লাগলো। ধরো একটা বলকে উপরে থ্রো করলো অ্যান্ড সেটা নিচে পড়তে 2 সেকেন্ড টাইম লাগলো। পৃথিবীর মানুষজন সেটাকে যদি এখান থেকে তাকায় দেখে, তারা এই টাইমটাকে যত অবজার্ভ করবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ টাইম। ইজিলি মনে রাখতে পারো, পৃথিবীর টাইমটা হচ্ছে টি, আর রকেটের ভিতরের টাইমটা হচ্ছে টি নট। বাট এটা সবসময় অ্যাকুরেট না, এটা একটা মানে
থিঙ্কিং, জাস্ট একটা শর্টকাট থিঙ্কিং, বাট সবসময় কাজ করবে না। তো টি ইকুয়ালস হচ্ছে টি নট গামা। ক্লিয়ার? আর এটা রিলেটেড ম্যাথ অ্যাকচুয়ালি কখনোই টাফ করে না, জাস্ট সিম্পল এরকম ম্যাথই দিয়ে দেয়। জাস্ট একটু চেঞ্জ করতে পারে যে এখানে রকেটের ভিতরে কোনো একটা ঘটনা ঘটতে যে টাইমটা লাগছে সেটা ধরো তোমাকে ম্যানুয়ালি বের করতে বললো, দেন বললো যে এটা পৃথিবীতে টাইম কত। আমরা এরকম ম্যাথ একটু পরে দেখব। ক্লিয়ার? সো টাইম ডাইলেশনের ফর্মুলা হচ্ছে এরকম, আর টাইম ডাইলেশনের গ্রাফটা দেখতে কিছুটা এরকম, যে টি ভার্সেস আচ্ছা ভি ভার্সেস গামা গ্রাফ। তো দেখতে কাইন্ড অফ এরকম যে ভি যত সি এর কাছাকাছি যায় তত এই গামার ভ্যালুটা একটু বেটারও, তত এই গামার ভ্যালুটা এইভাবে চেঞ্জ হয়। এখানে এটা হচ্ছে 1। সো যখন ভেলোসিটি খুব কম থাকে, যেমন আমাদের ডে টু ডে লাইফের যে ভেলোসিটিগুলো সেগুলো তো খুব কম, তখন এই লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টরটা অলমোস্ট 1 হয়। দ্যাটস ওয়াই আমাদের এই টাইমের চেঞ্জটা চোখে পড়ে না। বাট একদম প্রিসাইজলি যদি বলি, কেউ একজন যদি একটা গাড়িতে চলে আর তুমি যদি বাসায় থাকো, ওই গাড়ির মধ্যে যে আছে তার জন্য টাইমটা স্লোলি রান হয়। বাট এটা এত কম, মানে এটা অলমোস্ট 10⁻⁻19 রেঞ্জের, এত কম যে তুমি এটা খেয়ালই করবা না। ওকে, বাট যখন ভেলোসিটিটা এরকম লাইটের ভেলোসিটির খুব কাছাকাছি হয় তখন এটা সিগনিফিক্যান্ট হয়। অ্যান্ড এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে কেউই অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটি অ্যাচিভ করতে পারবে না, কারণ ওইটা যদি পসিবল হইতো তাহলে ভি ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে, তখন 1 - 1 0, আর 1/0 এটা তখন আনডিফাইন্ড হয়ে যাবে। মানে লাইটের জন্য আসলে টাইম জিনিসটা আনডিফাইন্ড। ওকে, সো কোনো ম্যাটেরিয়ালের জন্য অ্যাকচুয়ালি লাইটের ভেলোসিটি অ্যাচিভ করা পসিবল না। এরপর হচ্ছে লেংথ কন্ট্রাকশন। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ দেখাই। সাপোজ এখানে আর্থে তোমার একটা ব্রাদার আছে, টুইন ব্রাদার, যা তোমাদের দুজনেরই বয়স হচ্ছে 25 ইয়ার্স। সেখান থেকে কি করলা, তুমি রকেটে করে রওনা দিলা, যেখানে রকেটটার ভেলোসিটি হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। অ্যান্ড তুমি কি করলা, এরকম স্পেসে 10 বছর ট্রাভেল করে আবার ব্যাক করলা। সো তুমি এসে তোমার টুইন ব্রাদারকে কত বছর বয়সে দেখবা? ও অবশ্যই তোমার চেয়ে একটু বুড়া থাকবে। তো তোমার বয়স, মানে তুমি রকেটে করে 10 ইয়ার্স পার করে আসছো। ওকে, তো তোমার বয়স হয়েছে 30 ইয়ার্স, বাট তোমার যে যমজ ভাই ছিল ওর বয়স কিন্তু তাড়াতাড়ি বাড়ছে, কারণ রকেটের মধ্যে টাইমটা স্লোলি পাস হয়েছে, এর জন্য তোমার বয়স বাড়ছে আস্তে আস্তে। সো এখানে পৃথিবীতে ততদিনে কয় বছর পার হয়ে গেল? সো টি ইকুয়ালস টি নট গামা, টি নট ডিভাইডেড বাই √1 - v²/c²। টি নট হচ্ছে 10, অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 10, ডিভাইডেড বাই √1 - v হচ্ছে 2, আর c হচ্ছে 3। দেখো 10⁸ তো আমি ওইটাকে অমিট করে দিছি ডিরেক্ট। সো এটা ক্যালকুলেট করলে কত আসে? 10 ডিভাইডেড বাই √1 - 2/3²। সো এটা আসে 13.416। সো তোমার ভাই তোমার চেয়ে 3 বছর বেশি বয়স্ক হবে, মানে ওর বয়স হবে তখন 25 থেকে 38 মতো, 33 মতো, 38 হবে। এখানে আমি একটু ভুল লিখছি, এটা হবে 35। ওকে, সো রকেটের ভেলোসিটি যত বেশি তত আর্থের টাইমটা তাড়াতাড়ি পাস হবে। অ্যান্ড তখন তোমাদের এই দুইজনের বয়সে অনেক ডিফারেন্স ক্রিয়েট হবে। দেখা যাবে যে তুমি অনেক ঘুরে আসছো, তোমার বয়স হয়তো 2 বছর বাড়ছে, বাট তোমার যমজ ভাই এদিকে বুড়া হয়ে গেছে। ওকে, সো এটাও হইতে পারে, এটা এই ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আসি লেংথ কন্ট্রাকশন। লেংথ কন্ট্রাকশনের আইডিয়া হচ্ছে যে তুমি ধরো একটা স্টিকের লেংথ, অ্যাকচুয়াল লেংথ মেজার করলা যখন সে স্টেশনারি ছিল, L0। এখন যদি এটা একটা রকেটের ভিতরে থাকে, এটা যদি একটা রকেটের ভিতরে রেখে দাও আর তুমি যদি সেটাকে অবজার্ভ করো,
এখান থেকে তাকায় দেখো, তখন তুমি তার লেংথটা দেখবা যে তার অ্যাকচুয়াল লেংথ থেকে একটু কম আসতেছে। এটা এর জন্য না যে তোমার এটা দূরে এর জন্য ছোট লাগতেছে, অ্যাকচুয়ালি এই লেংথটা কমে যাবে। বুঝতে পারছো? তুমি যদি একদম প্রিসাইজলিও ক্যালকুলেট করো সব কিছু মাথায় রেখে, তারপরে এটার লেংথটা কম আসবে। ওকে, এই রকেটের ভেলোসিটি যদি ভি হয়, মানে এই স্টিকটারও তখন ভেলোসিটি ভি, তো তখন এটার এই রিলেটিভ লেংথ, মানে তুমি এটাকে যে মেজার করবে, এই যে ক্যাপিটাল এল, এল হচ্ছে অ্যাকচুয়ালি কি রিলেটিভ লেংথ, মানে এটা এখন তোমার হাতের সামনে নাই, আর হাতের সামনে না থাকলেই সেটা হচ্ছে রিলেটিভ। আর এটা যখন তোমার হাতের সামনে ছিল সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল লেংথ। ওকে, সো এটার ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল টু এল নট ডিভাইডেড বাই গামা, মানে এল নট টাইমস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। সো এখানেও দেখো একটা অবজেক্টের ভেলোসিটির উপর ডিপেন্ড করে তার লেংথ কন্ট্রাক্টেড হইতে পারে, মানে স্মল হয়ে যেতে পারে সেটা। ওকে, সো একটা জিনিস চিন্তা করে দেখো যে ধরো এখানে একটা ডিরেক্ট একটা ম্যাথ দেখি, যে এখানে একটা স্টিক আছে, যে স্টিকটার লেংথ হচ্ছে 10 মিটার অ্যাকচুয়াল লেংথ, বাট এই স্টিকটা সাপোজ একটা খুব হাই ভেলোসিটি 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে তোমার সামনে দিয়ে চলে গেল। সো তুমি এটার লেংথটা কত মেজার করবা? সো ফর্মুলা হচ্ছে এল ইকুয়ালস এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 10 ইন্টু রুট ওভার 1 মাইনাস 2.5/3 স্কোয়ার, এত মিটার। ওকে, 5.52 মানে অনেক কমে যাবে তোমার কাছে, এটা মাত্র 5.52 লেংথের একটা স্টিক মনে হবে। আচ্ছা, এখানে এক কাজ করো, টাইম ডাইলেশনের জায়গাটায় আরেকটা গ্রাফ আঁকো, যে ভেলোসিটির সাথে সাথে অ্যাকচুয়ালি টাইমের ব্যাপারটা কীরকম চেঞ্জ হয়। আচ্ছা, টাইম ডাইলেশনের গ্রাফ আঁকার দরকার নেই, আমরা লেংথ কন্ট্রাকশনের গ্রাফটা আঁকি। যে লেংথ কন্ট্রাকশনের এই যে ফর্মুলাটা এল ইকুয়ালস এল নট বাই গামা, এটার গ্রাফটা দেখতে কেমন? এটার গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভি প্লট করলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এল মানে লেংথটা, ইনস্ট্যান্টেনাস লেংথটা প্লট করলাম। যত ভেলোসিটি বাড়বে লেংথটা তত ছোট হবে। সো একদম ইনিশিয়ালি ওর লেংথ হচ্ছে সাপোজ এল নট, যত ভেলোসিটি বাড়বে ওর লেংথটা ছোট হইতে থাকবে, অ্যান্ড এটা একদম জিরো হয়ে যাবে যদি ভেলোসিটিটা সি এর সমান সমান হয়। সো এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে একটা কেউ যদি কখনো লাইটের ভেলোসিটি চলতে পারে, যেটা অ্যাকচুয়ালি পসিবল না, বাট যদি চলা পসিবল হয়, মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে যদি ভি ইকুয়াল সি হয়, তাহলে এটা কিন্তু 1 মাইনাস 1 দ্যাট ইজ 0 হবে। সো তুমি এখান থেকে লাইটের পার্সপেক্টিভ সম্পর্কে একটা আইডিয়া পাবা। এই যে লাইট যে ট্রাভেল করতেছে, আমাদের ইউনিভার্স যদিও ইনফাইনাইট, লাইটের কাছে পুরো ইউনিভার্স অ্যাকচুয়ালি জাস্ট একটা পয়েন্ট, মানে লাইটের কাছে পুরো ইউনিভার্সের লেংথ একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ওর কাছে এই লেংথটা হচ্ছে অ্যাকচুয়ালি 0, মানে লাইটের কাছে পুরো ইউনিভার্স হচ্ছে একটা পয়েন্টে কনডেন্সড, বাট অ্যাকচুয়ালি তো না। আমাদের পার্সপেক্টিভে আবার এটা অন্যরকম, মানে অ্যাকচুয়ালি কোনো কিছুই যে অ্যাবসুলুট না, এটার একটা প্রুফ হচ্ছে এটা, যে অ্যাকচুয়ালি যে কেউই নিজ নিজ পার্সপেক্টিভ থেকে ট্রু হইতে পারে, অ্যান্ড সবগুলাই ট্রু হইতে পারে, বাট তুমি নিজের পার্সপেক্টিভ থেকে একটা জিনিস চিন্তা করে অন্যকে ভুল বলতে পারবে না। ওকে, ফিজিক্সে অ্যাকচুয়ালি যে মানে সবারই নিজ নিজ অবজারভেশন নিজের কাছে কারেক্ট, অ্যান্ড প্রত্যেকটাই কারেক্ট। বুঝতে পারছো? সো এখানে এই যে একটা গ্রাফ এল ভার্সেস ভি, যে লাইটের কাছে যেমন পুরো ইউনিভার্স হচ্ছে একটা ডটেড পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, আমাদের কাছে ইউনিভার্স হচ্ছে একটা হিউজ জায়গা। ওকে, আবার লাইটের কাছে টাইম বলতে কিছু নাই, লাইট যে এই যে ফরএভার ইউনিভার্সের স্টার্টিং থেকে চলতেই আছে, ওর কাছে এখনও টাইম পাস হয়েছে 0 সেকেন্ড, বাট আমাদের কাছে এটা 13 বিলিয়ন ইয়ার্স। ওকে, সো অ্যাকচুয়ালি পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, এক একজনের কাছে টাইম এক এক ধরনের, লেংথ এক এক ধরনের, এটা কমপ্লিটলি নিজের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, সেই হচ্ছে লেংথ কন্ট্রাকশনের আইডিয়া। লেংথ কন্ট্রাকশনের আইডিয়াটার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কিছু ব্যাপার হচ্ছে যে লেংথ কন্ট্রাকশনটা শুধুমাত্র যেই দিকে মুভমেন্টটা হয় সেই বরাবর হয়। ধরো এরকম একটা স্টিক আছে,
আর এই স্টিকটা যদি তার লেংথের দিকে মুভিং থাকে, তখন তুমি যদি এখান থেকে এটাকে অবজার্ভ করো, তাহলে তোমার কাছে মনে হবে যে এটা এরকম কম্প্রেসড হয়ে গেছে। ওকে, তোমার কাছে মনে হবে এটা কম্প্রেসড হয়ে গেছে এরকম। যত জোরে যাবে তত এটাকে ছোট মনে হবে। বাট তখন হচ্ছে ফর্মুলা এরকম যে L = L0/gamma। বাট যদি এই স্টিকটা এরকম হইতো যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার আছে তার ডিরেকশন মোশনের সাথে, তার লেন্থটা হচ্ছে মোশনের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার, তখন কিন্তু তুমি ওর লেন্থটাকে কমতে দেখবা না। এটা যদি 10 মিটার হয় আর সে যদি তার লেন্থের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে অনেক হাই ভেলোসিটিতেও যায়, তুমি তার লেন্থটা সেম দেখবা কিন্তু তার উইথটা কমে যেতে দেখবা। ওকে, সো এই আইডিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট যে একটা অবজেক্টের অ্যাকচুয়ালি ওই কন্ট্রাকশনটা হয় বেসিক্যালি তার লেন্থের ডিরেকশনে, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ধরনের কন্ট্রাকশন হয় না। আমরা একটা ম্যাথ দেখি তাহলেই বুঝবো। ধরো এখানে একটা ফিল্ড আছে, রেক্ট্যাঙ্গুলার ফিল্ড। ওকে, ধরো এটা হচ্ছে 90 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। আমি ফিল্ডটাকে এইভাবে সাইডে আঁকি, আবার একটা এই পার্সপেক্টিভ থেকে আঁকি। সো ধরো এই ফিল্ডটার উপর দিয়ে একটা ইউএফও বা একটা স্পেসক্রাফট এখান থেকে যাচ্ছে, আর এই স্পেসক্রাফটটার ভেলোসিটি হচ্ছে খুব হাই। এটার ভিতরে এলিয়ানরা আছে আর তাদের স্পেসক্রাফটের ভেলোসিটি হচ্ছে 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড। তারা আর্থের উপর দিয়ে এই ফিল্ডের উপর দিয়ে চলে গেল এবং তারা এই ফিল্ডের লেংথ বরাবর গেছে, বুঝছো? সো তারা এই ফিল্ডটার লেংথটাকে, মানে তারা এই ফিল্ডটার এরিয়াটাকে কত অবজার্ভ করবে বা কত মেজার করবে, তারা যদি এখান থেকে নিচের দিকে তাকায় থাকে তারা এটার এরিয়াটা কত মেজার করবে। সো একটা জিনিস চিন্তা করো, যেহেতু লেংথের দিকে যাচ্ছে, কন্ট্রাকশনটা হবে শুধু লেংথের, উইথের কিন্তু কোনো কন্ট্রাকশন হবে না। উইথ কি? পারপেন্ডিকুলার। সো এখানে ফিল্ডটা দেখতে এখন এরকম হবে, দেখো, মানে যেই উপর দিয়ে যাবে, ধরো এই যে আমরা উপর থেকে ফিল্ডটার দিকে তাকায় আছি আমরা এই স্পেসক্রাফটে, আমাদের কাছে মনে হবে যে এইটা এইভাবে কম্প্রেসড হয়ে গেছে। এইটা 60 থাকবে, বাট এই লেংথটা এখন আমরা এটাকে রিলেটিভলি দেখব 90 × 1 - 2.5/3 স্কোয়ার। ক্লিয়ার? সো এই ফিল্ডটার এরিয়া আমাদের কাছে কত মনে হবে? জাস্ট এখন এরিয়া হবে 60 × 90 × √1 - 2.5/3 স্কোয়ার। ক্লিয়ার? এটাই হচ্ছে আইডিয়া যে অ্যাকচুয়ালি উইথটা চেঞ্জ হয় না। এখন এটার আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো একটা সার্কুলার ফিল্ড, দেখুন একটা সার্কুলার ফিল্ড যেটার রেডিয়াস হচ্ছে 20 মিটার। এটার উপর দিয়ে একটা স্পেসক্রাফট 2 × 10⁸ মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যদি যায়, তাহলে এইটার এরিয়া আমরা কত মেজার করব? এখানে সাইড ভিউটা আঁকি, ধরো এরকম এটার উপর দিয়ে যাচ্ছে। সো এটার এরিয়া আমরা কত মেজার করব? সো এটাকে চিন্তা করো যে এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি দুইটা স্ট্রেট লাইন এরকম চিন্তা করতে পারো। এই ডায়ামিটারটা পারপেন্ডিকুলার যেটা, আর এই আরেকটা ডায়ামিটার। সো স্পেসক্রাফটটা যেই বরাবর যাবে, ওকে, সেই ডায়ামিটারটা কন্ট্রাক্টেড হবে, আর যেই বরাবর, মানে যেই ডিরেকশনটা এটার সাথে পারপেন্ডিকুলার, সেইটা আনচেঞ্জড থাকবে। সো আমরা যেহেতু অ্যাজিউম করছি স্পেসক্রাফটটা টু দ্য রাইট যাচ্ছে, সো আমরা এভাবে বলবো যে এটার শেপটা আমরা যদি এরকম উপর থেকে স্পেসক্রাফট থেকে এটার দিকে তাকাই, এটাকে আমরা এরকম চেপে যেতে দেখব। মানে এটার এই ডায়ামিটারটা সেম থাকবে, বাট এই ডায়ামিটারটা কন্ট্রাক্টেড হবে। সেই ডায়ামিটারটা কত ছিল? 40 টোটাল, মানে এটার রেডিয়াস 20, তাহলে ডায়ামিটার হচ্ছে 40 ছিল, আর এটাও 40 ছিল। এটা এখনও 40 আছে, বাট এইটা এখন কমে 40 × √1 - 2/3 স্কোয়ার হয়ে গেছে। ওকে, সো এটা কি হয়ে গেছে? একটা ইলিপস। একটা ইলিপসের এরিয়া কীভাবে বের করে? একটা ইলিপসের এই মাইনর অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস যদি এ আর বি হয়, মানে এই লেন্থটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে তার এরিয়া হচ্ছে π/AB। অ্যান্ড এটা তোমার ইজিলি বোঝা যায়, এটা ইন্টিগ্রেশনে তোমরা হয়তো করছো এরিয়া বের করার পোর্শনে।
ওইভাবে বোঝা যায়। আর আরেকটা ইজি ওয়ে হচ্ছে যে দেখো এটা অ্যাকচুয়ালি সেন্স মেক করে যে এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে তো এটা একটা সার্কেল, রাইট? তো এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে এটাকে কি পাই এ স্কোয়ার লেখা যাবে। সো আসলে ইলিপসের এই এরিয়াটা একটু মনে রাখো, পাই এ বি। সো এখানে তোমার ডায়ামিটার একটা 40 আছে, সো এইটা হচ্ছে 20 আছে এখনও। আর আরেকটা হচ্ছে 40 টাইমস রুট ওভার 1 - 2/3 স্কোয়ার হয়েছে। সো এটার হাফ হচ্ছে 20 টাইমস রুট ওভার 1 - 2/3 স্কোয়ার। সো আমাদের এটার এরিয়া হবে পাই ইন্টু 20 ইন্টু রুট ওভার 1 - 2/3 স্কোয়ার। যদিও আগে এরিয়া ছিল পাই ইন্টু 20 স্কোয়ার, সেখান থেকে এটা কমে এখন এই এরিয়া হয়ে গেছে। সো এই আইডিয়াটা ইন্টারেস্টিং যে একটা সার্কুলার ফিল্ডকে উপর থেকে দেখলে আমরা ইলিপস দেখব। আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই রিলেটেড। সাপোজ একটা স্কোয়ার ফিল্ড আছে, একটা স্কোয়ার ফিল্ড অফ লেংথ 10 মিটার ইচ। সেটার উপর দিয়ে তার একটা ডায়াগনাল বরাবর যদি একটা রকেট ক্রস করে, এবার আমি ডায়াগনাল বরাবর দিলাম, আর ভেলোসিটি হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.5 ইন্টু 10⁻, 1.5 ইন্টু 10⁻, সাপোজ এরকম 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, খুবই হাই ভেলোসিটি। নর্মাল রকেটগুলোর কিন্তু ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ডও হয় না, হাইয়েস্ট 13 হয়, তাও খুবই রেয়ার। মানে বুঝতেছো কত ডিফারেন্স? এখানে পৌঁছাইতে মানে অলমোস্ট ইম্পসিবল বলা যায়। এই টাইপের ভেলোসিটি গেইন করার জন্য যে পরিমাণ ফিউল লাগে সেটা অ্যাকচুয়ালি পসিবলই না অ্যাভেল করা। ওকে, আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে যদি একটা রকেট এরকম স্কোয়ার ফিল্ডের ডায়াগনাল বরাবর পাস করে তখন সেইটা এই ফিল্ডটার এরিয়া কত দেখবে। নর্মালি এটার এরিয়া হচ্ছে 10 স্কোয়ার মিটার স্কোয়ার, বাট ফার্স্টে আমরা দেখি যে এইভাবে মুভ করলে এটার শেপটা কেমন হবে। সো আমরা যদি একটু চিন্তা করি যে এখানে আমরা যে একটা কথা বলছিলাম যে যেই দিকে মুভ করে শুধু সেই দিকে কন্ট্রাকশনটা হয়, আর তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ধরনের কন্ট্রাকশন হয় না। সো আমরা এক কাজ করি, এই দুইটা মানে সাইডগুলো আমরা মুছে দিই। সো এখন জিনিসটাকে পিওরলি এভাবে চিন্তা করে, একটা রকেট এই বরাবর যাচ্ছে, সো এইটা কন্ট্রাক্টেড হবে, রাইট? এই পোর্শনটা এরকম কন্ট্রাক্টেড হবে, আর এই যে পারপেন্ডিকুলার যেটা আছে সেটা কিন্তু কন্ট্রাক্টেড হবে না, এই ডায়াগনালটা আনচেঞ্জড থাকবে। সো এখন তুমি যদি একটু আবার ওই দাগগুলো এঁকে দাও তাহলে এটার শেপটা তোমার কাছে কি মনে হবে? দেখো, এরকম একটা প্যারালোগ্রাম বা রম্বাস টাইপের, প্যারালোগ্রাম মেবি, রম্বাস আমরা অ্যাকচুয়ালি অত কনফিডেন্টলি বলতে পারতেছি না, প্যারালোগ্রাম হবে আর কি। মানে এটা দেখতে একটু মানে আগের মতো আর স্কোয়ার নাই। সো এখন এটার এরিয়া কীভাবে বের করবো? সো তখন এগুলো 10 মিটার নাই, বাট আমরা এই 10 মিটার ইউজ করে একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে এই যে ডায়াগনালটা ছিল, নর্মালি যে স্কোয়ারটা ছিল ছিল 10, তাহলে এই ডায়াগনালটা ছিল অ্যাকচুয়ালি 10√2, রাইট? সো এটা 10√2 আছে, এই পুরাটা হচ্ছে 10√2, বাট এই ডায়াগনালটা 10√2 ছিল, বাট সেটা কন্ট্রাক্টেড হয়ে গেছে, এখন হয়েছে 10√2 টাইমস রুট ওভার 1 - 1.5/3 স্কোয়ার। মানে এইটার লেংথ হচ্ছে 10√2, ওই যে লেংথ কন্ট্রাকশনের ফর্মুলা, অ্যাকচুয়াল লেংথ ইন্টু 1√1 - v²/c²। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি একটা রম্বাসই থাকবে। প্রুফটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হয়নি, এটা এখনও 90 ডিগ্রি আছে, আর রম্বাসের ডায়াগনালগুলোই অ্যাকচুয়ালি আনইকুয়াল হয় বাট 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। সো একটা রম্বাসের দুইটা ডায়াগনাল যদি দেওয়া থাকে, তাহলে এরিয়া হচ্ছে হাফ ইন্টু দুইটা ডায়াগনালের লেংথের প্রোডাক্ট। কেন? আর এটা যদি মনে না থাকে একটু দেখাই, যে এই দুইটা রম্বাস, সো এই ডায়াগনালটা যদি D1 হয় তাহলে এটার লেংথ হচ্ছে D1/2, আর এই ডায়াগনালটা যদি D2 হয় তাহলে এটার উপরের পোর্শনটার লেংথ হচ্ছে D2/2। তাহলে এই এরিয়াটা, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1/2 D2/2, তাহলে ওভারঅল চারটা ট্রায়াঙ্গেলের সাম হচ্ছে 4 ইন্টু এত, মানে হাফ ইন্টু টোটাল এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 D2। ওকে, সো এখানে আমাদের এটার এরিয়া হাফ ইন্টু D1 which is 10√2 and D2 which is 10√2 times
অ্যান্ড এটার শেপ হবে একটা রম্বাস। ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি রিলেটিভিটির জন্য খুব স্ট্রেঞ্জ জিনিসপত্র ঘটতে পারে, যেটা আনইউজুয়াল। ওকে, এটা আমাদের মাথায় আসারও কথা না, বাট অ্যাকচুয়ালি এটা হয়। এরকম যদি ভেলোসিটি গেইন করা যায়, হাই ভেলোসিটি, তখন এই চেঞ্জগুলো অনেক সিগনিফিক্যান্ট হয়। ওকে, আমরা ডে টু ডে লাইফে ধরো 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড এইগুলো নিয়ে ডিল করি। সো আমাদের জন্য লেংথও ছোটো হয় না, আবার টাইমও অ্যাকচুয়ালি অত চেঞ্জ হয় না। লেংথও ছোটো হয় বাট খুবই হালকা, মানে ন্যানোমিটার বা অ্যাংস্টর্ম এরকম লেভেলে। ওইটা অ্যাকচুয়ালি আমাদের চোখে ধরা পড়ে না। ওকে, আচ্ছা, সো এইটা গেল লেংথ কন্ট্রাকশন। লেংথ কন্ট্রাকশন আরেকটা ম্যাথ দেখাই, এটাও ইন্টারেস্টিং। যে ধরো একটা রকেটের উপর একটা ফ্ল্যাগ স্ট্যান্ড আছে, এরকম একটা রকেট, সেই রকেটটার উপর এখানে একটা ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো আছে। ক্লিয়ার? অ্যান্ড এই ফ্ল্যাগ স্ট্যান্ডটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো আছে, আর এই ফ্ল্যাগ স্ট্যান্ডটার লেংথ হচ্ছে 5 মিটার। এই রকেটটা এদিকে 1.5 ইন্টু 10 টু দি, ধরো এই রকেটটা এদিকে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। সো আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি এটাকে একটা স্টেশনারি রেফারেন্স ফ্রেম থেকে অবজার্ভ করি, মানে এটাকে যদি মুভ করে যেতে দেখি, আমি এটার লেংথটা আর এই অ্যাঙ্গেলটা কত মেজার করব? ওকে, সো আমরা একটু চিন্তা করি যে এখানে অ্যাকচুয়ালি কীরকম হওয়ার কথা। দেখো, এই হচ্ছে সেই ফ্ল্যাগ স্ট্যান্ড। সো একটা কমন সেন্স বলে যে এটা যেহেতু মুভ করতেছে ডান দিকে, তার মানে এটা শুধু এই যে হরাইজন্টাল যে কম্পোনেন্টটা আছে বা প্রজেকশনটা আছে, শুধু সেইটা চেঞ্জ হবে, আর এই ফ্ল্যাগ স্ট্যান্ডটার যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে সেটা আনচেঞ্জড থাকবে। মানে এটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, যত দ্রুত এটা যাবে এটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু একটু গেস করতে পারি যে এটা কিন্তু এরকম আগে এরকম ছিল, বাট এখন কম্প্রেসড হয়ে এরকম হয়ে যাবে দেখতে। কারণ কি? কারণ ওই যে যেই ডিরেকশনে মুভমেন্টটা হয় ওই ডিরেকশনে কন্ট্রাকশন হয়, আর যেই ডিরেকশনটা এটার সাথে পারপেন্ডিকুলার সেটার কন্ট্রাকশন হয় না। সো এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কিন্তু স্টিল সেম, বাট হরাইজন্টাল কম্পোনেন্ট আগের থেকে ছোট হয়ে গেছে, রাইট? সো আমরা এটাকে এভাবে ক্যালকুলেট করবো, অ্যান্ড সেখান থেকে আমরা ওই যে অ্যাঙ্গেল বের করতে পারবো, আর আমরা লেংথটাও বের করতে পারবো। সো আমরা এটাকে যেটা করব, দেখো 5 মিটার লেংথের একটা ফ্ল্যাগ স্ট্যান্ড, এরকম 5 মিটার লেংথের ফ্ল্যাগ স্ট্যান্ড, যে কিনা এইদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে তার এই দিকে লেংথটা হচ্ছে, মানে হরাইজন্টাল প্রজেকশন বা হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 5 cos 45, আর এই দিকে লেংথ হচ্ছে 5 sin 45। অ্যান্ড এটা যখন কন্ট্রাক্টেড হবে তখন অ্যাকচুয়ালি এই 5 sin 45টা স্টিল সেম থাকবে, বাট এইটা কমে আসবে, রাইট? অ্যান্ড সেটা কমে কত হবে? এটার এই যে এই সাইডটার ইনিশিয়াল লেংথ ছিল কত? 5 cos 45। সো কমে হবে 5 cos 45 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এই যে এটা কমে যাবে বলতেছি কারণ আসলে দেখো এটা কিন্তু একটা 1 থেকে ছোট ভ্যালু, রাইট? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1, বাট স্টিল এইটার থেকে যখন সাবট্রাকশনটা করব অবশ্যই আমরা 1 থেকে ছোট একটা ভ্যালু পাবো, আর সেটা যখন মাল্টিপ্লাই করবো এটা ছোট হয়ে যাবে। এর জন্য বলতেছি যে এইটা ছোট হবে। ওকে, সো এই লেন্থটা তখন হয়ে যাবে 5 cos 45 এত। আবারও বলি, এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা, মানে এইটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা আনচেঞ্জড থাকবে 5 sin 45, আর এটার হরাইজন্টাল কম্পোনেন্টটা সেম থাকবে, সরি ভার্টিক্যালটা সেম থাকবে আর হরাইজন্টালটা কি কমে যাবে। আগে ছিল 5 cos 45, এখন হয়েছে 5 cos 45 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর তখন তাহলে এই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এই রেজাল্টেন্টটাও চেঞ্জ হয়ে যাবে, আর তাদের এই লেন্থটা হবে তখন রুট ওভার 5 sin 45। আচ্ছা, এটা আমি ভ্যালু বসায় করি। এখানে যে 5 sin 45 এর ভ্যালু হচ্ছে, ক্যালকুলেট করে দেখি, 5 sin 45 which is 3.53। এটা 3.53 মিটার আগেও ছিল, এখনও আছে। আর হরাইজন্টালটাও 3.53, বাট যখন এটা মুভিং তখন এটা কমে গেছে, তখন হয়েছে এত। সেটা যদি ক্যালকুলেট করি, এত ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি হচ্ছে 2.5 আর সি হচ্ছে 3 স্কোয়ার।
সো এটা আসে 1.95, সো এটার লেন্থ হবে এখন 1.95 মিটার। সো এখন ফ্ল্যাক্স টেনটার লেন্থ কী হবে? √3.53 স্কোয়ার প্লাস 1.95 স্কোয়ার। সো আমাদের অ্যান্সার হবে এত স্কোয়ার প্লাস 3.53 স্কোয়ার তার রুট। সো অ্যান্সারটা আসবে 4.03, মানে এই ফ্ল্যাক্স টেনটা আগে 5 মিটার ছিল, এখন লেন্থ হয়েছে 4.03। আর ফ্ল্যাক্স টেনটার আগে অ্যাঙ্গেল ছিল 45, বাট এখন অ্যাঙ্গেল কত হবে? দেখো এই সাইডটা হচ্ছে 3.53 আর এই সাইডটা হচ্ছে 1.95। সো এই অ্যাঙ্গেলটা যদি ফাই বলি, এই অ্যাঙ্গেল ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3.53 ডিভাইডেড বাই 1.95। নাফিয়া একটু প্রথম পোর্শনটা আবার ভিডিও থেকে দেখো, মানে এই ম্যাথটার এই মিটিং পরের বার কন্টিনিউ করার পর। tan ইনভার্স 3.53 ডিভাইডেড বাই 1.95, 61 ডিগ্রিজ। মানে ব্যাপারটা এরকম, দেখো আমি যদি এখানে একটু এটা ড্র করে দেখাই, একটা ফ্ল্যাগ স্ট্যান্ড, এই তার দুইটা, মানে এই একটা ফ্ল্যাগ স্ট্যান্ড যে কিনা এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, আর এটা ছিল 5 মিটার। এখন যখন এরকম একটা ভেলোসিটিতে সে মুভ করতেছে, তখন এটা এরকম কম্প্রেসড হয়ে গেছে, কন্ট্রাক্টেড হয়ে গেছে। আর 5 মিটারের জায়গায় এটার লেন্থ এখন 4 পয়েন্ট সামথিং হয়ে গেছে, আর অ্যাঙ্গেলটাও এখন, অ্যাঙ্গেলটা কিন্তু ইনক্রিজ হয়েছে, তাই না? অ্যাঙ্গেল হয়েছে 61 ডিগ্রিজ, বুঝছো? ওকে, সো এই হচ্ছে লেন্থ কন্ট্রাকশনের যতগুলো ভ্যারিয়েশন হইতে পারে আমি দেখাই দিলাম। এবার লেন্থ কন্ট্রাকশনের এটার পর আমরা যাব ম্যাস এক্সপেনশনে। একটু দেখে নেই সিকোয়েন্সটা। ম্যাস এক্সপেনশন, ম্যাস এক্সপেনশনের আইডিয়া হচ্ছে যে একটা অবজেক্ট যখন মুভিং অবস্থায় থাকে তখন তুমি তার ম্যাসটাকে বেশি ক্যালকুলেট করবা। ওকে, মানে একটা অবজেক্ট তোমার সামনে আছে রাইট নাও, মানে একদম তোমার সামনে, তোমার রেসপেক্টে ও মুভিং না, বাট ধরো তোমরা একটা ট্রেনের মধ্যে আছো, সেই ট্রেনটা মুভিং, সমস্যা নেই। ধরো এই ট্রেনটা মুভিং খুব হাই একটা ভেলোসিটিতে ভি, তুমি ওই ট্রেনের মধ্যে, এই অবজেক্টটা ওই ট্রেনের মধ্যে, তুমি এই অবজেক্টটার ম্যাস মেজার করলে m0, এটা তোমার সামনে আছে, তোমার রেসপেক্টে এটা মুভিং না, যেহেতু তোমরা দুজনই ট্রেনের ভিতরে, একজন আরেকজনের রেসপেক্টে স্টেশনারি। সো তুমি এটার যে ম্যাসটা ক্যালকুলেট করবে সেটা হচ্ছে ওই অবজেক্টটার অ্যাকচুয়াল ম্যাস বা রেস্ট ম্যাস। এখন ট্রেনটা যদি ভি ভেলোসিটিতে সামনে এগোতে থাকে, আর এই পুরো ঘটনাটাকে যদি ট্রেনের বাইরে কেউ একজন অবজার্ভ করে, তার রেসপেক্টে কিন্তু তুমিও মুভিং, এই অবজেক্টটাও মুভিং। সো সে কিন্তু এই অবজেক্টটার ম্যাস একটু বেশি ক্যালকুলেট করবে। সে ধরো এই অবজেক্টটার ম্যাস তার কাছে মনে হইল এম। এখন এই এম ইকুয়ালস কত? এমটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেটিভ ম্যাস, এটাকে রিলেটিভিস্টিক ম্যাসও বলে, রিলেটিভিস্টিক ম্যাস। যদি আসলে রিলেটিভিস্টিক ম্যাস বলতে কিছু এক্সিস্ট করে না, এটা মানে এটা অ্যাকচুয়ালি একটা মিসকনসেপশন। এটা যখন প্রথম রিলেটিভিটি নিয়ে কাজ করা হচ্ছিল তখন ম্যাস এক্সপেনশনকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, বাট পরে এটা রিলেটিভিস্টিক ম্যাসের জায়গায় রিলেটিভিস্টিক মোমেন্টাম হয়ে গেছে। সো বাট আমরা কলেজ লেভেলে রিলেটিভিস্টিক ম্যাসই পড়ি, বাট তুমি যদি ফিউচারে রিলেটিভিটির হায়ার কোনো কোর্স করো বা ফিজিক্স নিয়ে যদি পড়ো, তখন দেখবা যে আসলে রিলেটিভিস্টিক ম্যাস একটা মিসকনসেপশন। মানে এটা ধরলে থিওরিটিক্যাল ফিজিক্সে কিছু মিসকনসেপশন ক্রিয়েট হয়। এই জন্য রিলেটিভিস্টিক ম্যাস আইডিয়াটা অ্যাকচুয়ালি পরবর্তীতে ডিসকার্ড করে দিয়ে রিলেটিভিস্টিক মোমেন্টাম আনা হয়েছে। ওকে, বাট আমরা ম্যাথ এই রিলেটিভিস্টিক ম্যাথ দিয়ে করবো। এটা তুমি যদি পরে রিলেটিভিটি পড়ো কখনো হায়ার লেভেলের, ইউনিভার্সিটি লেভেলে, তখন তুমি এটা দেখবা যে আসলে রিলেটিভিস্টিক ম্যাথটা অ্যাকচুয়ালি কারেক্ট না। যাই হোক, সো এখানে ফর্মুলাটা এরকম, এম ইজ ইকুয়াল টু m0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড এইটাও দেখতে কাইন্ড অফ এরকম, এই গ্রাফটা, যে এখানে অ্যাকচুয়ালি ম্যাসটা ইনক্রিজ হতে থাকে টাইমের মতো, টাইম যেরকম স্লোলি যায়, সিমিলারলি এখানেও ম্যাসটা ইনক্রিজ হতে থাকে। এ হচ্ছে ভি, এই হচ্ছে এম। একটা অবজেক্টের অ্যাকচুয়াল ম্যাস যখন সে মুভিং না, যখন তার ভেলোসিটিটা 0, তখন তার অ্যাকচুয়াল ম্যাস m0, বাট তুমি যদি এই ভেলোসিটিটা সি এর দিকে অ্যাপ্রোচ করো, সি এর সমান তো হবে না,
ওই অবজেক্টটা যদি সি এর ভেলোসিটিতে অ্যাপ্রোচ করে তখন তার ম্যাস এরকম খালি ইনক্রিজই হইতে থাকবে। অ্যান্ড একদম সি এর ভেলোসিটির সমান সমান যদি পসিবল হইতো তাহলে অবজেক্টটা ম্যাস ইনফাইনাইট হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। ইনফাইনাইট ম্যাস তো পসিবল না, রাইট? সো এর জন্যই একটা অবজেক্ট কখনোই লাইটের ভেলোসিটি গেইন করতে পারে না। যত লাইটের ভেলোসিটির কাছাকাছি যাবে ইট গেটস হেভিয়ার অ্যান্ড হেভিয়ার। বুঝতে পারছো? তার ম্যাস বাড়তে থাকে, বাট কখনোই অ্যাকচুয়ালি সি এর ভেলোসিটির সমান হয় না। তাহলে কি এখান থেকে বলবো যে লাইট, অ্যাকচুয়াল যে লাইট, ফোটন পার্টিকেল যেটা, তার ম্যাস ইনফাইনাইট? না, সেটাও বলা যাবে না। লাইটের অ্যাকচুয়ালি ম্যাস আনডিফাইন্ড। লাইটের ম্যাস বলতে কিছু নাই, লাইটের ম্যাসই নেই। ওকে, লাইটের কোনো ম্যাস হয় না, সেটা আমরা একটু পরে দেখবো ফোটন থিওরিতে। আচ্ছা, সো ম্যাসটা এভাবে ইনক্রিজ হয়, আর ম্যাসের ফর্মুলা হচ্ছে m ইকুয়ালস m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর সিম্পলি m ইকুয়ালস m নট গামা। ওকে, আচ্ছা, ম্যাস এক্সপেনশনের ম্যাথ একদমই সহজ। যে একটা অবজেক্ট নর্মালি তোমার সামনে 2 কেজি, সেটা যদি একটা রকেটের ভিতরে থাকে, যে রকেটটা কিনা 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, তখন এটার ম্যাস তোমার কাছে কত মনে হবে? m ইকুয়ালস m নট গামা, দ্যাট ইজ m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। m নট হচ্ছে 2, 1 মাইনাস ভি হচ্ছে 2.9, সি হচ্ছে 3, এত স্কোয়ার। সেটা আসবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2.9 ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার। ক্লিয়ার? 7.81 কেজি। এটার ম্যাসটা দেখো অনেক বেড়ে গেছে। এটার ম্যাস নর্মালি 2 কেজি, বাট তোমার কাছে এটাকে 7.81 কেজির মনে হবে। বুঝতে পারছো? সো এই যে রিলেটিভিটি অফ ম্যাস, এইটা রিলেটেড আরেকটা ম্যাথ আমরা দেখতে পারি। আমরা একটা কম্বাইন্ড ম্যাথ দেখতে পারি। যে ধরো এখানে একটা কিউব আছে আমার কাছে, একটা এ ইন্টু এ ইন্টু এ কিউব। এটা এ ইন্টু এ ইন্টু এ কিউব, মানে এটার সাইড লেন্থ হচ্ছে এ। ক্লিয়ার? এখন আমাদেরকে বলল যে এইটা যদি এরকম একটা, ধরো এরকম একটা অ্যাক্সিস সিস্টেমে রাখা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জি অ্যাক্সিস। এখন আমাকে যদি বলা হয় যে একটা রকেট যদি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে উইথ আ ভেরি হাই ভেলোসিটি 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে সাইড লেংথ দেওয়া নাই, জাস্ট বললাম এটা একটা কিউব, আর এই কিউবটার ডেন্সিটি হচ্ছে রো। ডেন্সিটি, অ্যাকচুয়াল ডেন্সিটি হচ্ছে রো নট। তাহলে এটার এই 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডে যদি এটা মুভ করে, তাহলে এটার ম্যাস আমি কত, এটার ডেন্সিটি আমার কাছে কত মনে হবে? সো এটা তখন দেখো এখানে অ্যাকচুয়ালি দুইটা ঘটনা হবে। একটা হচ্ছে এখানে লেংথ কন্ট্রাকশন হবে, আবার ম্যাস এক্সপ্যানশন হবে। মানে এই কিউবটা এখন ওভারঅল দেখতে এরকম মনে হবে। যদি এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হয়, শুধু এক্স অ্যাক্সিসের দিকে কন্ট্রাকশনটা হবে, এরকম দেখতে হবে তখন, তাই না? কারণ এক্স অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসও পারপেন্ডিকুলার, সো ওই দিকে কোনো কন্ট্রাকশন নাই। মানে এইটা স্টিল, এটা আগেও এ ছিল, আমি অ্যাজিউম করলাম এ, এটা এই থাকবে। আবার ওয়াই অ্যাক্সিসের দিকেও এটা এ ছিল, এই থাকবে। বাট কন্ট্রাকশনটা হয়েছে কার? এইটার। এটা এখন আর এ নাই, এটা হয়ে গেছে এখন এ বাই গামা। আমি সিম্পলিসিটির জন্য গামা দিয়ে লিখলাম। সো এটার এখন ভলিউম, আগে যদিও অ্যাকচুয়াল ভলিউম ছিল এ কিউব, এখন ভলিউম হয়ে গেছে এ কিউব বাই গামা ডিউ টু লেংথ কন্ট্রাকশন। আবার ম্যাসের কথা যদি চিন্তা করি, ওর অরিজিনাল ম্যাস যদি ধরো এম নট হয়, ওকে, তাহলে এখন রিলেটিভিস্টিক, মানে এটা যখন মুভ করবে তখন তার ম্যাস বেড়ে যাবে, ম্যাসটা হবে এম নট গামা, রাইট? তাহলে ওর অ্যাকচুয়াল ডেন্সিটি রো নট হচ্ছে অ্যাকচুয়ালি এম নট বাই ভি নট, বাট ওর রিলেটিভিস্টিক ডেন্সিটি রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। এখানে এম বসাও আর ভি বসাও। আচ্ছা, এখানে এ কিউব বাই গামাকে আবার কি লেখা যায়? ভি নট বাই গামা। সো ভি বসাও, ভি নট বাই গামা। সো এখান থেকে আমরা কি পাই? এম নট বাই ভি নট গামা স্কোয়ার।
এম নট বাই ভি নটটাই হচ্ছে রো নট। সো রো নট গামা স্কোয়ার। সেখান থেকে একটা ফর্মুলা না, জাস্ট একটা কিউবের জন্য আমরা লিখতে পারি যে তার মুভিং অবস্থায় ডেন্সিটি, রিলেটিভিস্টিক ডেন্সিটি হচ্ছে অ্যাকচুয়াল ডেন্সিটি টাইমস গামা স্কোয়ার্ড। সো এখানে ধরো ডেন্সিটিটা ছিল 2 কেজি পার মিটার কিউব, সেটা যদি এক্স অ্যাক্সিস বরাবর 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করে, তাহলে তার রিলেটিভিস্টিক ডেন্সিটি হবে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার, আর এটার আবার হোল স্কোয়ার, গামা স্কোয়ার যেহেতু। সো দেখো ডেন্সিটিটা কিন্তু ইনক্রিজ হবে, মানে একে তো তার ভলিউম কমতেছে আবার ম্যাস বাড়তেছে। সো ইন টোটাল আমার ডেন্সিটিটা ইনক্রিজ হবে। সো এটা আসে 30 পয়েন্ট সামথিং, অনেক ডেন্সড মনে হয়, এত কেজি পার মিটার কিউব, অনেক ডেন্সড অবস্থা মনে হবে। ওকে, সো এই হচ্ছে ম্যাস এক্সপ্যানশনের আইডিয়া, অ্যান্ড সেটা আবার ডেন্সিটির জন্য অ্যাপ্লাই করে দেখালাম। আর নর্মালি এগুলো ম্যাথ খুবই সহজ আসে, মানে টাফ হয় না। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা? কোনো ধরনের কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, ম্যাস এক্সপ্যানশনের পর একটু ওয়েট ধরো, তোমার ম্যাস এক্সপ্যানশনের পর হচ্ছে আমরা দেখব আইনস্টাইনের যে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স, সেটা ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স। আচ্ছা, গামার কিন্তু কোনো ইউনিট নেই, এটা এমসিকিউতে আসেন, গামার কিন্তু কোনো ইউনিট নেই। ওকে, কারণ এম ইজ ইকুয়াল টু এম নট গামা, এটা জাস্ট একটা রেশিও। ক্লিয়ার? এটা কিন্তু কোনো ইউনিট নেই। আর আমরা একটু আবার সামারি করি যে আমাদের তিনটা ফর্মুলার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে, যে টি ইকুয়ালস টি নট গামা, এল ইকুয়ালস এল নট বাই গামা, অ্যান্ড এম ইকুয়ালস এম নট গামা, ওয়ার গামা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ওভার সি স্কোয়ার। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা ম্যাথ একটু বলতে পারি, আরেকটা আইডিয়া একটু বলি, যে ধরো এই আর্থ, এই হচ্ছে একটা আর্থ। সো এখানে একটা মিউ1 পার্টিকেল আছে, এটা এক ধরনের পার্টিকেল যার ভেলোসিটি খুবই হাই হয়, লাইটের ভেলোসিটির মতো খুবই হাই ভেলোসিটি হয়। সো এই মিউ1 পার্টিকেলগুলোর দেখা যায় অ্যাভারেজ, মানে থিওরি অফ রিলেটিভিটি যে অ্যাকচুয়ালি কাজ করে সেটা একটা প্রুফ হচ্ছে এই মিউ1 পার্টিকেল। মিউ1 পার্টিকেলের দেখা যায় যে মিউ1 পার্টিকেল যদি স্টেশনারি অবস্থায় থাকে তখন এটা অনেক তাড়াতাড়ি ডিস্ট্রয়েড হয়ে যায়, মানে মারা যায়। সহজভাবে বললে এটা খুব তাড়াতাড়ি মারা যায়। ওকে, ধরো 2 সেকেন্ড। বাট দেখা যায় যে এই মিউ1 পার্টিকেলগুলো আমাদের অ্যাটমসফিয়ারের উপরে থাকে, আর সেইখান থেকে ওর যে ভেলোসিটি, তাতে পৃথিবীতে আসতে ওর প্রায় 10-15 সেকেন্ড লাগার কথা হচ্ছে, তাহলে ও ততক্ষণে ডিস্ট্রয় কেন হয়নি? সো এখানে আইডিয়াটা দুইভাবে বলা যায়, যে এই যে 10-15 সেকেন্ড আমরা অবজার্ভ করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিলেটিভ টাইম, বাট মিউ1-এর কাছে এই টাইমটা অ্যাকচুয়ালি অনেক কম, মানে ওই 2 সেকেন্ডের মতোই। সো সে তখনও ওই 2 সেকেন্ডই বেঁচে ছিল, বাট আমার কাছে মনে হয়েছে ও 10 থেকে 15 সেকেন্ড বেঁচে ছিল। ক্লিয়ার? এইটা একটা অ্যান্সার হয়। আর আরেকটা, মানে এই যে মিউ1-এর 2 সেকেন্ড লাইফ টাইম, এটা আমি জাস্ট বললাম এমনি এক্সাম্পল দেওয়ার জন্য, বাট এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যে দেখা যায় মিউ1 যখন মুভিং অবস্থায় থাকে তখন তার লাইফ টাইমটা বেড়ে যায়। সো সেটার রিজন হচ্ছে এইটা, যে ওর কাছে টাইমটা তখন স্লোলি পাস হয়, এর জন্য ও বেঁচে থাকে বেশিক্ষণ। আরেকটা এক্সপ্লেনেশন দেওয়া যায় এখানে, ধরো টাইম দিয়ে না চিন্তা করে, যে মিউ1-এর কাছে, মিউ1-এর পার্সপেক্টিভটা যদি চিন্তা করো, এখানে একটা কথা বলি, যেমন ধরো এই যে একটা ফিল্ডের উপর দিয়ে যখন একটা স্পেসশিপ যায়, স্পেসশিপের যারা ভিতরে যারা আছে তাদের কাছে এই ফিল্ডটা কি কন্ট্রাক্টেড মনে হয়, মানে এটা ছোট হয়ে যায়। সিমিলারলি এই ফিল্ডের উপর যারা দাঁড়ানো থাকবে তাদের কাছে এই স্পেসশিপটাকেই ছোট মনে হবে, মানে দুইজনেই দুইজনকে ছোট দেখবে। ক্লিয়ার? সো এখানে পৃথিবীর একজন অবজারভারের কাছে মিউ1-কে অনেক ছোট মনে হবে, বাট ওটা এমনিতেই ছোট, ওটাকে এমনিও চোখে দেখা যায় না। আর মিউ1-এর জন্য এই যে অনেক লম্বা একটা ডিস্টেন্স,
সো মিওয়ানের পার্সপেক্টিভ চিন্তা করো, মিওয়ানের কাছে কি মনে হচ্ছে যে এই পুরো আর্থ তার দিকে সরে আসতেছে, রাইট? তুমি যখন একটা জিনিসের দিকে যাও, তুমি যদি নিজেকে স্টেশনারি মনে করো, তখন মনে হবে কি সামনের জিনিসটা তোমার কাছে চলে আসতেছে উল্টা দিকে। সো মিওয়ানের কাছে এই যে লেংথটা, অ্যাকচুয়ালি যে আমাদের রেসপেক্টে যে লেংথটা, মিওয়ানের কাছে তার ওই যে মুভমেন্টের জন্য সে এইটার রিলেটিভ লেংথটাকে অনেক কম মনে করবে, মানে তার কাছে এই লেংথটা মানে কন্ট্রাক্টেড মনে হবে, এরকম এটা ডিস্টেন্সটা কমে যাবে। অ্যান্ড মিওয়ানের মনে হবে যে আচ্ছা এই ডিস্টেন্সটা তো খুবই কম, আর এই ডিস্টেন্স ক্রস করতে ওর 2 সেকেন্ড টাইম লাগে। সো আলটিমেটলি ও 2 সেকেন্ডই বেঁচে ছিল, মানে ওর কাছে যদি কোশ্চেন করো ও বলবে যে আমি 2 সেকেন্ডই বেঁচে ছিলাম অ্যান্ড আমি এইটুক লেংথ ক্রস করছি। বাট পৃথিবীর কাউকে যদি জিজ্ঞেস করো, সে বলবে যে মিওয়ান অ্যাকচুয়ালি 10 থেকে 15 সেকেন্ড বেঁচে ছিল, আর সে অ্যাকচুয়ালি এরকম হিউজ একটা লেংথ ক্রস করছে। সো এটা রিলেটিভিটির একটা স্ট্রং প্রুফ, এটা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেও দেখছে, ওকে, যে অ্যাকচুয়ালি এগুলা কাজ করে। ওকে, আর এছাড়া আরও অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলোতে এগুলো একদম 100% অ্যাকুরেসিতে প্রুফ হয়েছে যে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আসলেই 100% ট্রু উইদাউট এনি এক্সেপশন। ওকে, মানে এটার কোনো এক্সেপশন নেই, এটা অলওয়েজ ট্রু। আচ্ছা, সো ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্সের ব্যাপারটা যদি বলি, এটা হচ্ছে আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন E=mc²। এটা অ্যাকচুয়ালি আসছে এই যে আমরা এতক্ষণ এই যে এই ফর্মুলাটা যে দেখলাম, এইটা থেকেই একটু সামনে ডিরাইভ করে E=mc² নিয়ে আসা হয়েছে। এখানে E= হচ্ছে টোটাল এনার্জি অফ অ্যান অবজেক্ট। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনাস ম্যাস বা জাস্ট ম্যাস আর কি, যে কোনো একটা মোমেন্টে ওর ম্যাস কত। ও যদি মুভিং থাকে অবশ্যই ওর ম্যাসটা ইউজুয়াল ম্যাসের থেকে বেশি হবে। সেটাকে রিলেটিভিস্টিক ম্যাস বা ইনস্ট্যান্টেনাস ম্যাস বা শুধু ম্যাস বলতে পারো, অর জাস্ট ম্যাস। যে কোনো একটা ইনস্ট্যান্সে ওর রাইট নাও যে ম্যাস সেটাই হচ্ছে এম। আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। এই ইকুয়েশনটা খুব লেজেন্ডারি এর জন্য যে ইকুয়েশনটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আসলে ম্যাস আর এনার্জি হচ্ছে একটা সেম জিনিসের ডিফারেন্ট ম্যানিফেস্টেশন, মানে একই কয়েনের দুইটা সাইড। মানে ম্যাসও যে কথা, এনার্জিও সেম কথা। ম্যাস এনার্জিতে কনভার্ট হতে পারে, এনার্জি ম্যাসে কনভার্ট হতে পারে। দুইটা অ্যাকচুয়ালি একই জিনিসের দুইটা চেহারা। ম্যাস হচ্ছে যেটাকে আমরা চোখে দেখতে পারি, ধরতে পারি, বাট এনার্জিটা আমরা ধরতে পারি না, ওইটা জাস্ট একটা ওইটার সিগনিফিকেন্সটা বুঝতে পারি কি এই। বাট ম্যাস আর এনার্জি অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট জিনিস, অ্যান্ড সেই কনস্ট্যান্টটা হচ্ছে c²। ম্যাসকে c² দিয়ে মাল্টিপ্লাই করলে এনার্জি পাওয়া যায়। আর এখানে এই টোটাল এনার্জিটা আসলে দুইটা সেগমেন্টে ডিভাইডেড, যে E=mc² ফাইন, বাট আসলে মানে টোটাল এনার্জি, তো টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি রেস্ট এনার্জি হচ্ছে m0c² বলে এটাকে। মানে অ্যাকচুয়াল ম্যাসের সাথে ও যখন রেস্টটা ছিল সেই ম্যাসের সাথে যদি c² মাল্টিপ্লাই করো সেটাই হচ্ছে রেস্ট এনার্জি। এটা =mc²। সো এখান থেকে আবার লেখা যায় E=mc² - m0c²। ওকে, বাট আমাদের অ্যাকচুয়ালি জাস্ট এইটা মনে রাখলে হবে E=mc²। অ্যান্ড ধরো তোমাকে এম দেওয়া নাই, m0 দেওয়া, তুমি এখান থেকে এম বের করে ফেলতে পারবা রিলেটিভিটি অ্যাপ্লাই করে, যে m= হচ্ছে m0 বাই এত, আর বাকি সব সেম। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের ম্যাথ একদমই ইজি আসে। যে ধরো এরকম একটা ম্যাথ দিলাম যে তোমার একটা ইলেকট্রনকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি, এটাকে যদি সাম সর্ট অফ এনার্জিতে আমি কনভার্ট করে ফেলতে পারি ম্যাস থেকে, তাহলে সেই এনার্জিটা কতটুকু। অ্যান্ড এই প্রিন্সিপাল ইউজ করেই কিন্তু নিউক্লিয়ার বম্ব, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সব বানানো, E=mc²। তারপর সব কিছু অ্যাকচুয়ালি এই রুলটা ফলো করে গভর্নড। সো এটার এনার্জি ইকুইভ্যালেন্ট এনার্জিটা কত, E=mc²। অ্যান্ড এখানে ইলেকট্রনটা রেস্ট অবস্থায় আছে, সো আমরা ওর রিলেটিভিস্টিক ম্যাসটাকে ওর রেস্ট ম্যাসই ধরবো। সো একটা ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 × 10⁻31, আর সি হচ্ছে 3 × 10⁸। সো এটা স্কোয়ার করলেই তুমি জুল ইউনিটে অ্যান্সারটা পাবা। কত আসে দেখি, বেশ হিউজ অ্যামাউন্ট এনার্জি আসবে।
মানে মোটামুটি ভালোই। 8.199 ইন্টু 10⁻⁻14 এত জুল। যদি একটা প্রোটনকে কনভার্ট করতে পারি তখন কি হবে? একটা প্রোটন, সো ই ইকুয়ালস এমসি স্কোয়ার্ড। প্রোটনটা এখানে বলা নাই কত ভেলোসিটিতে চলতেছে, সো এটা রেস্ট ম্যাস ধরবো। প্রোটনের ম্যাস হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, আর সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে 16 ক্যালকুলেট করলে আসবে এরকম 1.5075 ইন্টু 10⁻⁻10। আর একটা বড় অবজেক্টকে ম্যাথ থেকে এনার্জিতে কনভার্ট করলে কি পরিমাণ এনার্জি পাওয়া পসিবল বুঝতেই পারতেছো। আচ্ছা, এনার্জির এক টাইপের ইউনিট আছে, এটা হয়তো আগে দেখাইছি, যে ইলেকট্রন ভোল্ট। অফেন তুমি এনার্জিকে ইলেকট্রন ভোল্টে লেখা দেখবা। এনার্জির ইউনিটের মধ্যে একটা আছে হচ্ছে ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট, আর এটা মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। মানে 1 ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের চার্জের সমান যত জুল সেটা। সো এই এনার্জিগুলোকে তুমি ইলেকট্রন ভোল্টেও কনভার্ট করতে পারো, বুঝতে পারছো? সো এই হচ্ছে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্সের আইডিয়া, ই ইকুয়ালস এমসি স্কোয়ার্ড। অ্যান্ড এখান থেকে অনেক সময় কাইনেটিক এনার্জি বের করতে বলে। সো ইকে ইকুয়ালস কাইনেটিক এনার্জি না, অনেক সময় তোমাকে কাইনেটিক এনার্জি বলে দিবে, এম নট বলে দিবে, তোমাকে ভি বের করতে হবে। মানে আমরা নর্মালি যেই ফর্মুলা শিখছিলাম ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু রিলেটিভিটিতে আর কাজ করে না, এটা কিন্তু ফেক। মানে এটা অ্যাকচুয়াল ফর্মুলা না, নিউটন অ্যাকচুয়ালি ভুল বলছিল, বুঝতে পারছো? এটা শুধুমাত্র আমাদের ডে টু ডে লাইফে যে স্মল ভেলোসিটি, স্মল রেঞ্জের ভেলোসিটি সেইখানেই কাজ করে, বাট অ্যাকচুয়াল ইকের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, সো ধরো এরকম যদি একটা ম্যাথ দেওয়া হয়, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন, what is the velocity of an electron having 50 mega electronic volt kinetic energy? So ek is equal to half mv square লিখলে কিন্তু এটা ভুল, এখানে অ্যাকচুয়ালি তোমার রিলেটিভিটির অ্যাকাউন্টে রাখতে হবে। সো স্টার্ট করো এভাবে, ek is equal to mc স্কোয়ার, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ইকে প্লাস এম নট সি স্কোয়ার। আমরা ইলেকট্রনের রেস্ট ম্যাস জানি, সো আমাদের সমস্যা হবে না। সো ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, অ্যান্ড দেন এখান থেকে ইকে ইজ ইকুয়াল টু এম হচ্ছে এম নট গামা সি স্কোয়ার মাইনাস নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার কমন নাও, গামা মাইনাস 1। সো এখান থেকে ফার্দার লেখা যায় গামা হচ্ছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা বের করার কষ্ট আছে, এখান থেকে যদি একটু সাইড চেঞ্জ করে এভাবে লিখি, ইকে বাই এম নট সি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অ্যান্ড দেন তোমার টার্গেট হচ্ছে ভি বের করা। সো এটা হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/ইকে ডিভাইডেড বাই এম নট সি স্কোয়ার প্লাস 1, অ্যান্ড দেন ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এটা, আর তাহলে ভি স্কোয়ার হচ্ছে এত ইন্টু সি স্কোয়ার, আর তার মানে শুধু ভি হচ্ছে এটার স্কোয়ার রুট। ওকে, সো এখানে সব ভ্যালু বসাও, 1 মাইনাস 1/ইকে বাই ইকে হচ্ছে 50 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 50 ইন্টু 10⁶ ইন্টু ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এম নট হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16 প্লাস 1, সাইড বাইরে আবার সি স্কোয়ার, বা স্কোয়ার রুটের বাইরে গেলে ওটা হচ্ছে সি, জাস্ট সি। সো ভ্যালুটা আসে এত, 2.98 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কেন এভাবেই করলাম দেখো, তুমি যদি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার দিয়ে এটা করতা কী হইতো দেখো, তখন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি 2 ইকে বাই এম,
তখন ভেলোসিটি কত আসে দেখো, ইকে হচ্ছে 50 মেগা ইলেকট্রন ভোল্ট, আর এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31। দেখি কি আসে এভাবে করলে। দেখো 4 × 10⁹ লাইটের ভেলোসিটিরও 10 টাইমসেরও বেশি, যেটা অ্যাকচুয়ালি একদমই ইম্পসিবল। সো এইসব ফর্মুলা আসলে ভুয়া। ইকে ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার, মানে আমরা নিউটনিয়ান মেকানিক্সে যেগুলো করছি এগুলো অ্যাকচুয়ালি ব্রেকডাউন করে, এগুলো জেনারেল না, এগুলো হচ্ছে লাইটের ভেলোসিটির কাছাকাছি গেলেই শেষ। ওকে, সো আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাগুলো কিন্তু এইটা, যেটা একদম অলওয়েজ ট্রু। ওকে, আচ্ছা, সো এই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের ম্যাথতে প্রবলেম হবে না, আই হোপ তা পারবা। এরপর কি পড়াবো দাঁড়াও এখানেই। হ্যাঁ, এখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা নিউটনিয়ান মেকানিক্সে এরকম একটা, একটু দাঁড়াও,